উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র থেমে নেই বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজারে 10 তলা মার্কেট সহ 4 প্রকল্পের ভিত্তি স্থাপন। 125তম জন্মজয়ন্তীতে কবির প্রতি শ্রদ্ধা, নজরুলের শিক্ষা ও সাম্প্রদায়িক সাম্য সমাজ গড়ার অঙ্গীকার। শাহাদাত নামে আনসারুল ইসলামের নতুন জঙ্গি গ্রুপ, রিক্রুটিং শাখার প্রধান সহ 3 জন গ্রেফতার। ষষ্ঠ দফায় লোকসভার 58 আসনে চলছে ভোট। মেনকা গান্ধী, রাজ বাব্বর, মেহবুবা মুফতিদের ভাগ্য পরীক্ষা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছে আমি রাজিক জামান। আর দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নিজেদের এলাকার উন্নয়নের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 4টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র থেমে নেই। পরিবেশ রক্ষায় জলাধার সংরক্ষণ ও পরিকল্পিত নির্মাণ কাজেরও তাগিদ দেন প্রধানমন্ত্রী। আরো জানাচ্ছেন আকবর হোসেন সুমন। অল্প পুঁজির ক্ষুদ্র ব্যবসায়ীদের পড়ে যাওয়া স্বপ্নই নতুন আঙ্গিকে হতে যাচ্ছে বঙ্গবাজার পাইকারি নগর বিপণী বিতান। সেই আঙিনায় নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিন যাত্রা শুরু হয় বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনি সরণি, নজরুল সরোবর এবং হোসেন শহীদ সোহরাওয়ার্দী শিশু পার্কের নির্মাণযজ্ঞের। আধুনিক জীবনযাপনে বাস্তবায়িত সরকারের নানা উদ্যোগ সংরক্ষণে নগরবাসীকে একগুচ্ছ উপদেশ দেন প্রধানমন্ত্রী। লাল বাতিটা যেন জ্বলে না থাকে, লাল বাতি জ্বলে থাকলেই কিন্তু বিদ্যুৎ বিল উঠতে থাকবে। আমরা কিন্তু প্রচুর ভর্তুকি দিতে হয়। কেন এই ভর্তুকি দেওয়া লাগবে? যে যতটুকু ব্যবহার করবেন ততটুকু আপনাকে বিল শোধ দিতে হবে। উৎপাদনের খরচটা আপনাকে অবশ্যই দিতে হবে, নইলে আপনি বিদ্যুৎ পাবেন কোত্থেকে? কিন্তু সেখানে আপনাকে সাশ্রয়ী হতে হবে যাতে বিল কমে, পানির বিল যাতে কমে। ওই কল ছিঁড়ে রেখে ওই কাপড় কাচছেন, অথবা কেউ দাড়ি শেভ করছেন, অথবা কেউ দাঁত মাজছেন, সেটা করবেন না। রিকশাওয়ালা থেকে দিনমজুর সবাই আধুনিক বাসস্থানে বসবাসের সুযোগ পাবে বলে আশ্বাস দেন বঙ্গবন্ধু কন্যা। আপনার যার যার এলাকা অবশ্যই আপনাকে দেখতে হবে এই পার্কগুলি যেন এভাবে যথেচ্ছাচার ব্যবহার না হয়, মাদকা সেবনের জায়গা না হয়, আর সেই জায়গাগুলি যেন নষ্ট না হয়। যার যার ওয়ার্ডের সৌন্দর্য বর্ধন, পরিচ্ছন্নতা এবং সেগুলিকে সুন্দর করা, এটা কিন্তু প্রত্যেকের দায়িত্ব। মনে রাখতে হবে, জনগণ ভোট দিয়ে আপনাদেরকে নির্বাচিত করেছে, এই যে আপনার এটা দায়িত্ব এই কাজগুলি করার। শুধু বড় লোকরা ফ্ল্যাটে থাকবে সেটা তো হতে পারে না। আবার ওই রিকশাওয়ালা থেকে শুরু করে দিনমজুরও ফ্ল্যাটে থাকবে। সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে লন্ডনে থেকে বিএনপি নেতার ষড়যন্ত্রের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে, আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। ওই তারেক জিয়া তো অস্ত্র চোরা কারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। উন্নয়ন অগ্রযাত্রায় সরকারের ধারাবাহিকতা রক্ষারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। এটা আপনাদের জন্য নতুনভাবে বাঁচার একটা সুযোগ করে দেবে। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। জন্মজয়ন্তীতে সম্যর কবি নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে বিশিষ্টজনেরা বলেন, মুক্তি, মানবতা আর সাম্প্রদায়িক চেতনার কবি চিরকালই প্রাসঙ্গিক। 25 মে জাতীয় কবির জন্মদিনকে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এরশাদ আলীর ক্যামেরায় আদিত্য মামুনের রিপোর্ট। সূর্যের আলো ফুটতেই জাতীয় কবি কমপ্লেক্সে সমবেত হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন। ফুল হাতে আসেন সাধারণ মানুষ। বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ প্রাপ্তি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। 125তম জন্মদিনে ফুলে ফুলে ছেয়ে যায় কবির সমাধি। নজরুলের আদর্শ আজও প্রেরণা বলে জানান বিশিষ্টজনেরা। তিনি অসাম্প্রদায়িক মানবতাবাদী একজন কবি
যিনি মানুষের মুক্তির জন্য কথা বলেছেন, মানুষের মুক্তির জন্য লিখেছেন। কবির যে সব গ্রন্থ আছে সব কিছুর একটা ট্রান্সলেশন হোক, খালি ইংলিশে না, আমরা চাইবো এটা যত আরও ভিন্ন ভিন্ন ভাষায় যাতে ট্রান্সলেশন করা হয়। কবির সর্বজনীন সৃষ্টির আবেদন সব সময়ের জন্য প্রাসঙ্গিক বলে জানান কবি ও সঙ্গীত শিল্পীরা। চেতনাগতভাবে অন্তরের দিক থেকে অবিভক্ত বাংলার স্বপ্ন লালন করতেন। তার যে দর্শন, তার যে ভাবনা, সেটি যদি আমরা ধারণ করতে পারি, আমরা সত্যিকার অর্থে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাতে পারবো। কবির জন্মদিনকে ছুটি ঘোষণার দাবি পরিবারের। সকল বাঙালির কাছে যাতে কাজী নজরুল পৌঁছে যায় সেই হিসেবেই আমি সবসময় এই দাবিগুলো করে এসেছি। শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী জানান, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নজরুল পাথেয় হয়ে থাকবেন। তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে। নজরুলের আদর্শ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রেরণা বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষকে সমূলে উৎপাদিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ব, এবং সেটাই হবে নজরুলের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেমি, উদীচী শিল্পী গোষ্ঠী সহ বিভিন্ন সংগঠন গান কবিতায় স্মরণ করে কবিকে। মানব মুক্তির কবি কাজী নজরুল ইসলাম ১২৫ বছর পরও বাঙালির মজ্জায় অস্থিমজ্জায় চিরজাগরুক। আগত সুধীজনরা বলছেন, নজরুলের দর্শন, চিন্তা, চেতনা তার সমগ্র সৃষ্টি সম্ভার যুগে যুগে পথ নির্দেশনা দেবে বাঙালিকে। কাজী নজরুলের সমাধিসৌধ থেকে আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি সন্ধ্যার পর আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি ঘূর্ণিঝড়ের রূপ নিলে নাম হবে রেমাল। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ৪০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় হলে এটি রোববার রাতে দক্ষিণ উপকূলে আঘাত হানতে পারে। শাহাদত নামে নতুন জঙ্গি গ্রুপ তৈরি করে সদস্য সংগ্রহ করছে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম। রাজধানী গুলিস্তান ও সাইনবোর্ড এলাকা থেকে শাহাদত গ্রুপের প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন সহ ২ প্রশিক্ষককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। উদ্ধার করা হয়েছে বেশ কটি উগ্রবাদী বই। কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য ছিলেন তারা। তবে সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার নাম বদলে শাহাদত নামে কার্যক্রম পরিচালনা করছিলেন। গোপনীয়তা রক্ষায় বিশেষ অ্যাপসও ব্যবহার করত জঙ্গিরা। অস্ত্র চালানোর প্রশিক্ষণও দেওয়া হয়েছে অনেককেই। প্রধান রিক্রুটার অর্থাৎ ইসমাইল হোসেন, সে হচ্ছে আনসার ইসলামের মতাদর্শী এবং আফগানিস্তানের তালেবানদের উত্থানে উদ্বুদ্ধ হয়ে এবং আনসার আল ইসলামের মতাদর্শী হয়ে আল কায়দার মতাদর্শকে সামনে রেখে সে বাংলাদেশে রিক্রুটিং এবং দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে আসছে। ভারতের লোকসভা নির্বাচনের ৬ষ্ঠ দফায় ভোট গ্রহণ চলছে। এ পর্যন্ত সবচেয়ে বেশি ভোট পড়েছে পশ্চিমবঙ্গে ৩৬.৮৮%। সবচেয়ে কম ভোট পড়েছে উড়িষ্যায় ২১.৩০%। ৬ রাজ্য, ২টি কেন্দ্রশাসিত অঞ্চলের ১১ কোটিরও বেশি ভোটার ভোট দেবেন ৫৮টি আসনে। ভোটের মাঠে পশ্চিমবঙ্গের কিছু স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে। ৬ষ্ঠ দফায় গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন উত্তর পূর্ব দিল্লিতে কংগ্রেসের কানহাইয়া কুমার, তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি, উত্তরপ্রদেশের সুলতানপুরে বিজেপির প্রার্থী মেনকা গান্ধী, আর হরিয়ানায় লড়ছেন প্রাক্তন বিজেপি মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। গুরুগ্রামে কংগ্রেসের রাজ বাব্বর, জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিরও ভাগ্য পরীক্ষা হচ্ছে ৬ষ্ঠ দফার ভোটে। এদিকে নারী ভোটার ও তরুণদের বেশি সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক বনায়নের নামে দেশে রোপিত হয়েছে বিপুল সংখ্যক বিদেশি গাছ। সাময়িক লাভের আশায় প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস করে গড়ে তোলা হয়েছে মনোকালচার বা একক কৃষি। এতে আর্থিক ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারেরও বেশি, ভারসাম্যহীন জীববৈচিত্র্য। অঞ্চলভিত্তিক সবুজায়ন নীতিমালায় ব্যাপক হারে দেশজ গাছ লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের।
অপরিকল্পিত গাছ নিয়ে শিউলি স্বপ্নামের 2 পর্বের 21 স্পেশাল আজ দ্বিতীয় পর্ব। সুন্দরবনের পর দেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বনাঞ্চল হবিগঞ্জের রেমাকালেঙ্গা। সংরক্ষিত ও বন্যপ্রাণীর অভয়ারণ্য এই বনাঞ্চলে পাওয়া যায় কয়েকশো প্রজাতির উদ্ভিদ, লতাপাতা, গাছ। আছে বন্য শূকর, হরিণ, বাঘ, মাছ, সাপ, পাখি সহ বিভিন্ন ধরনের প্রাণীও। কিন্তু এমন বৈচিত্র্যময় বনাঞ্চল ধ্বংস করে কক্সবাজারের রামু রাবার বাগান, সিলেটের চা বাগানের মতো স্থানে একক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা হলে তখনই প্রকৃতিতে ভারসাম্যহীনতা তৈরি হয় বলছেন বিশেষজ্ঞরা। বিদেশি প্রজাতির গাছ লাগালে সমস্যা কী হয়? তারা যেহেতু নতুন পরিবেশে আসে, তারা অ্যাগ্রেসিভ নেচারে থাকে। সে দ্রুত পানি শোষণ করবে, দ্রুত নিউট্রিয়েন্টস বেশি খাবে, মাঝে মধ্যে নেটিভের সাথে যুদ্ধ করার জন্য সে টক্সিক সাবস্টেন্স ছেড়ে দিতে পারে, কারণ তাকে টিকতে হবে। বাকিদেরকে, নেটিভদেরকে সে সেখানে জায়গা দেয় না। এর ফলে সুপেয় পানির সংকট, লবণাক্ততা, ভূমির অনুর্বরতা, ভূমিধস, নদীতে পলি জমা, বন্যাসহ বিভিন্ন দুর্যোগের মুখে পড়ে পুরো দেশ, যার আর্থিক ক্ষতির মূল্য অপরিসীম দাবি বিশেষজ্ঞদের। বড় বড় গাছগুলো কেটে, দেশি গাছগুলো কেটে আমি বিদেশি গাছ লাগাই দিলাম, তাহলে আমার সকল লেয়ারের গাছগুলো সব কেটে ফেলতে হবে। একটা গাছের জন্য, মনোকালচারের জন্য জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। এই সমস্যাগুলো যদি আমি ইকোনমিক ইয়াতে যদি কনভার্ট করি, তাহলে এটার ক্ষতি হচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার। দারিদ্র্য বিমোচনে আসবাব ও জ্বালানি কাঠের জন্য আমদানি করা দ্রুত বর্ধনশীল গাছ লাগানো হলেও এইসব বনায়নে গুরুত্ব দেওয়া হয়নি পরিবেশ সুরক্ষার বিষয়টি। ফলে গাছ কাটার সাথে সাথে ধ্বংসপ্রায় পশু পাখি, প্রাণ প্রকৃতি, মরুকরণের মুখে দেশ। আমি যখন একটা স্তর কাটবো, সেখানে আরেকটা স্তর বাকি থাকবে, তাহলে এই স্তরে যে সকল পশু পাখি নির্ভর ছিল, এরা বাকিটাতে গিয়ে আশ্রয় নেবে। তাহলে এটা কাটার পর সেখানে গাছ লাগাই দিলাম, 2 বছর 3 বছরে তারপরের স্তরটা কাটলাম। এখন যেটা হচ্ছে, আমি গাছ লাগাচ্ছি 10 বছর মেয়াদে, 10 বছর পরে পুরো জায়গা আমি ক্লিন করে ফেলতেছি। তাহলে আমি কেয়ার করতেছি না সেখানে গাছের সাথে কি জড়িত ছিল। 15-20 বছরের গাছগুলি কাটা হচ্ছে, কিন্তু তার প্রতিস্থাপন কী হবে সেটি আর এই পরিকল্পনাতে যুক্ত না থাকাতে একটা মরুকরণের প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ছে। বিভিন্ন এলাকার মাটি ও প্রকৃতির ধরন অনুসারে গবেষণার মাধ্যমে সবুজায়ন নীতিমালা প্রণয়ন এবং শাল সহ আদি বৃক্ষগুলো ফিরিয়ে আনার তাগিদ পরিবেশবিদদের। আমাদের একটা পরিকল্পিত সবুজায়ন নীতিমালা তৈরি করা দরকার। সেখানে প্রতিস্থাপন নীতিমালা, কর্তন নীতিমালা, কোন গাছ লাগাবো তার নীতিমালা, এবং কোথায় কীভাবে লাগাবো তার অভিভাবকত্ব কীভাবে হবে সেটা নির্ধারণ করা দরকার। প্রকৃতির ভারসাম্য রক্ষায় দেশ জুড়ে ব্যাপক হারে বিলুপ্ত প্রায় ঔষধি, ফলদ, বনজ বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর পরামর্শও তাদের। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহ নগরীতে বহুতল ভবন নির্মাণে কেউ তোয়াক্কা করছেন না বিল্ডিং কোডের। বিশেষ করে বেশিরভাগ ভবনে রাখা হচ্ছে না অগ্নি নির্বাপন ব্যবস্থা। আকাশ ছোঁয়ার এই প্রতিযোগিতায় অনেকটাই উদাসীন সিটি কর্পোরেশনও। বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে বহুতল ভবন নির্মাণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। 2018 সালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পর পেরিয়েছে 6 বছর। নগরীতে নির্মাণ হচ্ছে একের পর এক বহুতল ভবন। তবে অগ্নি নিরাপত্তা পরিকল্পনা উপেক্ষা এবং বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণ করায় দিন দিন বাড়ছে নানান ঝুঁকি। এ নিয়ে চিন্তিত সাধারণ নগরবাসী। তাদের দাবি, তদারকি নেই সিটি কর্পোরেশন এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের। যে ভবনগুলি করা হয়েছে সিটি কর্পোরেশনের নিয়ম বহির্ভূতভাবে, কোনো নিয়মই মানা হয়নি সিটি কর্পোরেশনের, যেটার জন্য আমরা খুবই আতঙ্কিত। এই জন্য আমরা শঙ্কিত। অনুরোধ করি সিটি কর্পোরেশনকে যাতে তারা বিল্ডিং কোড মেনে কাজ করার জন্য তদারকি করে। নাগরিক আন্দোলনের নেতারাও বলছেন, অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি। যে হাইরাইজ বিল্ডিং হচ্ছে, কিন্তু আপনার ফায়ার সার্ভিসের কোনো ব্যবস্থা আমরা দেখতে পাই না। যাও হয়তো নকশায় আছে, কিন্তু বাস্তবে নাই। ভবন নির্মাণে বাড়ির মালিকরা নিরাপত্তা ব্যবস্থা রাখছেন না, স্বীকার করেছেন জেলা ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তারা যদি ফায়ার সার্ভিসের আইন, ফায়ার সার্ভিসের সেফটি প্ল্যান এবং অগ্নি নিরাপণ যে ব্যবস্থা, সেফটি প্ল্যান এবং সেফটি যদি বাস্তবায়ন না করে,
সেক্ষেত্রে আসলে আমাদের পক্ষে ফায়ার সার্ভিসের পক্ষে একা এটা সবকিছু করা সম্ভব না। তবে সিটি কর্পোরেশন বলছে ফায়ার সেফটি ছাড়া কোনো ভবন নির্মাণের অনুমতি দেওয়া হয় না, আর যারা ইমারত নির্মাণে বিধিমালা মানছেন না তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। দেখা যাচ্ছে যে অনেকে রাখে, আবার অনেকে পর্যাপ্ত করে রাখে না, আবার যেগুলো রাখে সেগুলো দেখা যাচ্ছে তাদের যে ডিস্টিংগুইশার আছে সেগুলো ডেট ওভার হওয়ানো। যেখানে আমরা ব্যত্যয় বা বিচ্যুতি পাচ্ছি সেটা তাৎক্ষণিকভাবে আমরা কার্যকর ভেঙে দেওয়া প্লাস লেআউট অনুযায়ী হচ্ছে কিনা এইগুলো অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করে যাচ্ছি। ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় 224টি বহুতল ভবন রয়েছে, এর অধিকাংশের নির্মাণেই মানা হয়নি বিল্ডিং কোড। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পুরোদমে শুরু হয়েছে ধান কাটা। ফলন ভালো হয়, খুশি কৃষকরা। তবে উৎপাদন খরচের তুলনায় ধানের দাম কম থাকে দুশ্চিন্তায় চাষিরা। দাম বাড়ানোর দাবি তাদের। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলিতে বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে সোনালী পাকা ধান। ফলনও হয়েছে ভালো। বেশিরভাগ জমির ধান পেকে যাওয়ায় পুরোদমে ধান কাটা শুরু করেছেন কৃষকরা। বিঘা প্রতি ধানের ফলন 21 থেকে 25 মণ। তবে গেল বছরের চেয়ে সার, বীজ, পানি, কীটনাশক খরচ বেড়েছে। এর ফলে চলতি বোরো মৌসুমে বেড়েছে ধানের উৎপাদন খরচও। বর্তমানে ধানের দাম চলছে মণ প্রতি 1050 থেকে 1100 টাকা। কিছুদিন আগে 1300 টাকা উঠলেও বৃষ্টির পর থেকে দাম কমেছে। এতে ধানের উৎপাদন খরচ উঠবে কিনা সংশয় কৃষকদের। কেউ 26 মণ, কেউ 22 মণ, কেউ 21 মণের নিচে কেউ ধান বিঘা প্রতি আসেনি। যেভাবে ব্যয় সেভাবে ধানের যেভাবে বাজার, এই বাজারে কিন্তু আসে না। বৃষ্টির আগে যেটুকু বাজার ছিল ওই বাজারটা থাকলেও হয়তো একটু লাভ হতো। প্রায় 2 থেকে 250 টাকা গতবারের তুলনায় কম। ফলন একটু আছে, গতবার থেকে একটু ভালো আছে। এবার 4000 টাকা বিঘা কাটতেছি, তার মধ্যে আমাদের পোষাচ্ছে না, যে জিনিসের দাম বেশি। এদিকে কৃষি বিভাগ বলছে এবার ধানের ফলন ভালো হয়েছে, দামও ভালো। জমির 80% ধান পেকে গেলে দ্রুত কেটে ফেলার নির্দেশ দিচ্ছেন কর্মকর্তারা। 80% জমির ধান পরিপক্ব হয়ে গেলে কিন্তু সেটা আমাদের কর্তনের নির্দেশনা থাকে এবং আমাদের খামার যান্ত্রিকীকরণের আওতায় আসলে যে কম্বাইন হারভেস্টারগুলো দিয়ে ইতিমধ্যেই আসলে দিনে এবং রাতে ধান কর্তন হচ্ছে। চলতি বোরো মৌসুমে হাকিমপুর উপজেলায় 7616 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। ইতোমধ্যে অন্তত 15% জমির ধান কাটা শেষ হয়েছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। আবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র থেমে নেই বললেন প্রধানমন্ত্রী। বঙ্গবাজারে 10 তলা মার্কেট সহ 4 প্রকল্পের ভিত্তি স্থাপন। 125তম জন্ম জয়ন্তীতে কবির প্রতি শ্রদ্ধা। নজরুলের শিক্ষা ও সাম্প্রদায়িক সাম্যের সমাজ গড়ার অঙ্গীকার। শাহাদত নামে আনসার আল ইসলামের নতুন জঙ্গি গ্রুপ। রিক্রুটিং শাখার প্রধান সহ 3 জন গ্রেফতার। ষষ্ঠ দফায় লোকসভার 58 আসনে চলছে ভোট। মেনকা গান্ধী, রাজবাব্বর, মেহবুবা মুফতিদের ভাগ্য পরীক্ষা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে ভিজিট করুন 21tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21 সাথে থাকুন।